Hello everyone and welcome to this video class. I am Saiful Islam Raju, lecturer Department of English, Gov College, Pabna. And I'm excited to have you here today. In this video, we'll be exploring a poem named The Patriot, written by Robert Browning. So let's get started. I'm sharing my screen. So I am welcoming you again. By the end of this lesson, you'll be able to know this poem and you will explain the poem. So grab a notebook and feel free to pause the video anytime to try things out yourself. Don't worry, if you miss something, you can always replay this video. Alright, let's get started and dive right into our today's class. Today's topic is the Patriot. It is for the honors first year. This is a dramatic monologue. Can you see the picture? Do you know? Do you know him? I think all of you know. He is Robert Browning, who is the author of this poem. Robert Browning was a very famous English poet. He was born on May 7, 1812 in London and died in 1889, December 12. তা আমরা যখন কোশ্চেনের আনসার গুলো লিখবো, যখন কবির নাম লিখবো রবার্ট ব্রাউনিং, তখন ব্র্যাকেটে আমরা জন্ম সাল এবং মৃত্যু সাল দেওয়ার চেষ্টা করব। এবং যখন কোনো কবিতার নাম লিখবো তার ব্র্যাকেটে কি ডেট অফ পাবলিকেশন, কত সালে পাবলিশড হয়েছে, এটা দেওয়ার চেষ্টা করব। তাহলে প্যাট্রিয়ট কবিতাটি একটা ড্রামেটিক মনোলগ, রবার্ট ব্রাউনিং এর লেখা। এখন আমাদের জানতে হবে যে ড্রামেটিক মনোলগটা কি। ড্রামেটিক মনোলগ is a type of poem or speech in which a single character speaks directly to an audience or listener, revealing their thoughts, feelings, and personality in a dramatic situation. There are several key features. There is one single speaker, implied audience, reveals character, dramatic situation, etc. etc. Now, we'll know the structure of this poem. This poem has 6 stanzas, and each stanza has 5 lines. It tells a story in a clear order. What happened 1 year ago and what is happening now. The speaker's feelings here. তাহলে কবিতাটি কয়টা স্ট্যান্জা বিভক্ত? 6টা স্ট্যান্জা, এবং প্রতিটা স্ট্যান্জা আমাদের কয়টা করে লাইন আছে? 5টা করে লাইন আছে, এবং প্রতিটা স্ট্যান্জা এক ধরনের একটা মিল বিন্যাস আছে। ওই মিল বিন্যাসটাকে আমরা বলবো, আমরা দেখি স্ট্রাকচারের মধ্যে মিল বিন্যাসটা দেখি, ফর্মে দেখো এখানে। দ্য পোয়েম ইজ এ ড্রামাটিক মনোলগ। একটু আগে আমরা আলোচনা করেছি ড্রামাটিক মনোলগ কি, ফার্স্ট পার্সনে লেখা হয়েছে এখানে, এবং এখানে মিল বিন্যাস আছে এ বি, এ বি এ। প্রতিটা স্ট্যান্ডে আমরা এরকম মিল বিন্যাস পাবো। দেন এটা কোন টোনে লেখা হয়েছে? এই কবিতার মধ্যে কয়েকটা টোন ব্যবহার করা হয়েছে। প্রথমে একটা প্রাউড এন্ড হ্যাপি টোন ছিল শুরুর দিকে, তারপর এটা আস্তে আস্তে স্যাড বা পেইনফুলে গিয়েছে, আর ফিনিশিং এর দিকে হোপফুল এন্ড কাম। একটা কবিতা টোন মানে কি, এই কবিতাটা কোন ফিলিংসে লেখা হয়েছে, এখানকার কবিতা যে অথর বা কবিতা যে সেন্ট্রাল ক্যারেক্টার, যার মাউথ স্পিচ দিয়ে কথাটি বলানো হচ্ছে, সে কোন ধরনের ফিল অনুভব করতেছে, ফিলিংস অনুভব করতেছে, ওই টোন। এখানে তিনি শুরুর দিকে অনেকটা প্রাউড এবং হ্যাপি টোন অনুভব করছে, মাঝখানের দিকে স্যাড অ্যান্ড পেইনফুল ছিল, এবং শেষের দিকে যে হোপফুল অ্যান্ড কাম হয়েছে। এই টোনের কোশ্চেনটা অনেক সময় পোয়েট্রিতে তো আসেই, পাশাপাশি তোমাদের ফার্স্টে আর একটা কোর্স আছে, ইন্ট্রোডাকশন টু রিডিং স্কিলস।
ওইখানে টোনে একটা কোশ্চেন আসে, এবং যে কোনো কবিতা আসতে পারে। ফার্স্ট পেপার তোমাদের বইয়ের কবিতাও আসতে পারে, বইয়ের বাইরের কবিতাও আসতে পারে। তখন আমাদেরকে টোনের আনসার গুলো দিতে হবে। এর জন্য আমরা কি করতে পারি, যে কোনো কবিতার টোন লেখার নিয়ম কিভাবে আমরা লিখবো। প্রথমে আমরা কোশ্চেনটা শুরু করতে পারি, দ্য টোন অফ দ্য পোয়েম ইজ, এই কবিতার টোনটা কি। দ্য পোয়েট ইউজেস এ টোন দ্যাট ইজ, বা আরো একটা একাধিক টোন থাকলে আমরা সেটা লিখলাম। তারপর আমরা লিখবো এক বা দুইটা ওয়ার্ডের মধ্যে যে কোন কোন টোন গুলো আছে সেগুলো আলোচনা করলাম। দেন এক দুটো এক্সাম্পল দিলাম কবিতা থেকে। তারপর এই টোনটা কিভাবে রিডারকে এফেক্ট করে সেই জিনিসগুলো দেখি। এখন আমরা একটা স্যাম্পল অ্যান্সার দেখি। এই অ্যান্সারটা দিয়ে আমরা যে কোনো কবিতার টোনটা আমরা লিখতে পারবো। এই যে যে লেখাগুলো লিখছি এগুলো কমন সব জায়গায় আমরা ব্যবহার করবো, শুধুমাত্র যেখানে ডট ডট দিয়েছি বা ব্র্যাকেট দিয়ে আছে ওইখানে শুধু আমরা নতুন নতুন শব্দ যোগ করবো কবিতা বেঁধে। তো এখন এটা আমরা অন্য কোনো এক ক্লাসে টোন নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা এখন মূল কবিতায় চলে যাচ্ছি। কবিতার ফার্স্ট স্ট্যান্জা দেখো। It was roses, roses all the way, with myrtle mixed in my path like mad. Those roses seemed to heave and sway. The church spires flamed. Such flags they had a year ago on this very day. তো এখানে যদি আমরা মিল বিন্যাসটা খুঁজি, রাইম স্কিম দেখো, ওয়েটাকে ধরবো আমরা, এখানে খেয়াল করো। ওয়েটাকে ধরলাম সমান সমান এ। ম্যাট, কোনো মিল নাই এর সাথে, এটা নতুন কিছু ধরবো, নতুন কিছু ধরলাম কি আমরা, বি। ওয়ের সাথে মিল আছে, তাহলে এটাকে ধরলাম এ। ম্যাটের সাথে মিল আছে, এটাকে ধরলাম বি। ডে এর সাথে কি সোয়ে বা ওয়ের মিল আছে, এটা আবার এ। তাহলে মিল বিন্যাস কি দাঁড়াচ্ছে, এ বি, এ বি, এ। এইভাবে করে আমরা পরবর্তী স্ট্যান্জাও খেয়াল করব, দেখবো যে সবগুলোই একই ধরনের মিল বিন্যাস আছে। এখন এখানে নতুন ওয়ার্ড গুলো কি কি আছে, ম্যাক্সিমাম আমাদের জানা আছে শব্দ, দেখো যে ইট ওয়াজ রোজ যেগুলো জানা আছে। নতুন শব্দ কিছু দেখি। মার্টেল, ধরুন এক ধরনের সুগন্ধি উদ্ভিদ, প্রায় উৎসব বা স্বাদের জন্য ব্যবহার করে থাকি আমরা। তারপর আছে তোমার হাউস রুফস, বাড়ির ছাদ, সিম্প মানে মনে হওয়া। সোয়ে মানে হচ্ছে হলো দোলানো, আর হিপ মানে উঠানামা করা, হিপ। চার্চ স্পাইরস, গির্জার যে মিনারটা। ফ্লেম মানে জ্বলন্ত, প্রদর্শিত হওয়া। ফ্ল্যাগ মানে আমরা জানি, বাকি শব্দগুলো সকলেই জানা আছে। তাহলে এখন আমরা যদি লাইন বাই লাইন অর্থটা দেখি কি দাঁড়াচ্ছে। ইট ওয়াজ রোজেস, রোজেস অল দ্য ওয়ে, সব জায়গায় সারা রাস্তায় শুধু গোলাপ আর গোলাপ। উইথ মার্টেল মিক্সড ইন মাই পথ লাইক ম্যাড। এখন এই সুগন্ধ গাছে চারদিকে আমার পথ ছেয়ে আছে, পুরো একটা পাগলের মতো হয়ে আছে। মানে প্রচন্ড গোলাপ টোলাপ চারদিকে পাপড়ি ছড়াই দিচ্ছে, যেখানে আমি যাচ্ছি ফুল ছড়িয়ে দিচ্ছে, গাছপালা ছড়িয়ে দিচ্ছে, একটা উৎসব মুখর পরিবেশ বোঝানোর জন্য কবি এভাবে ব্যবহার করেছেন, ইমেজারি গুলো নিয়ে আসছে। দ্য হাউস রুফ সিম টু হিভ অ্যান্ড সুয়ে, মনে হচ্ছে বিল্ডিং এর ছাদ মনে হচ্ছে যে দুলছে, এবং ওঠানামা করছে, মানে অনেক লোকজন বিল্ডিং এর ছাদে এসে ভিড় করছে, যে অনেক প্রচুর লোকজন তাকে দেখার জন্য আসছে, সেরকম একটা সিচুয়েশন বর্ণনা করছে। দ্য চার্চ স্পাইস ফ্লেম, মনে হচ্ছে গির্জার মিনার যেন ফ্লেমড হচ্ছে, প্রদর্শিত হচ্ছে। সাস ফ্লাগস দেয়ার, ওখানে বিভিন্ন ধরনের পতাকা টানানো আছে। আর ইয়ার এগো অন দিস ভেরি ডে, এই একই দিনে 1 বছর আগেই ঘটনাটা ঘটেছে। অর্থাৎ কবি যে বর্ণনা করতেছে, আহ, কবি একজন প্যাট্রিয়ট, এক দেশপ্রেমিকের কথা বলতেছে, সেই দেশপ্রেমিক এখন বলতেছে যে সে এখন যে মুহূর্তে আছে তার থেকে ঠিক 1 বছর আগে এরকম একটা সিচুয়েশন তার জীবনে ঘটেছিল, সেটা আমাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন। ওকে, এখন এই প্যারার ভিতরে কি কি ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহৃত হয়েছে আমরা দেখি, সেটা একটু খেয়াল করি। রিপিটেশন একটা আছে, রিপিটেশন। রিপিটেশন মানে পুনরাবৃত্তি, যেমন এখানে ব্যবহার করছে রোজেস এন্ড রোজেস, যে একই শব্দ যখন বারবার ব্যবহার করা, এটা লিটারারি টার্ম অনুযায়ী এটাকে বলে রিপিটেশন। দেন আছে সিমিলি। এরকম আমরা দুইটা টার্ম দেখবো বহুল প্রচলিত, তোমাদের অনেক কবিতা কাজে লাগবে, সিমিলি এন্ড মেটাফর। সিমিলি মিন্স কম্পেয়ার বিটুইন টু ডিসিমিলার থিংস উইথ ইউজিং অ্যাজ অর লাইক। আর মেটাফর মিন্স কম্পেয়ার বিটুইন টু ডিসিমিলার থিংস উইদাউট ইউজিং অ্যাজ অর লাইক। এখানে আমরা দেখছি উইথ মার্টেল মিক্সড ইন মাই পথ লাইক ম্যাড, এখানে লাইক ব্যবহার করলো, এখানে আমরা সিমিলির উদাহরণ বলতে পারি। পার্সনিফিকেশন, পার্সনিফিকেশন মানে মানে কোনো জড়বস্তুর মধ্যে যদি মানুষের বৈশিষ্ট্য দেওয়া হয়, প্রাণীর বৈশিষ্ট্য দেওয়া হয়। তো এখানে লাইনটা আছে, দ্য হাউস রুফস সিম টু হিভ অ্যান্ড সে,
যে ঘরের যে ছাদটা সেটা একটা জীবন্ত মানুষের মতো আচরণ করছে, যে উঠানামা করছে, দুলছে। এখানে আমরা এটাকে পার্সনিফিকেশন উদাহরণ বলতে পারি। দেন আছে ইমেজারি। ইমেজারি মানে চিত্রপট, চিত্রকল্প, দৃশ্যপট। আমরা যদি চোখ বন্ধ করে ভাবি যে যে লেখক যে লেখাটা লিখেছেন, সেটা যদি আমরা চোখ বন্ধ করে একটা অবয়ব দাঁড় করাতে পারি, একটা ইমেজ দাঁড় করাতে পারি, প্রতিচ্ছবি দাঁড় করাতে পারি, ওইটাকে ইমেজারি বলা হয়। এখানে হচ্ছে চার্জ, স্পাইস, ফ্লেমস, ফ্লাক্স দেয়ার, মনে হচ্ছে আগুনের মতো জ্বলছে মিনার গুলো পতাকা দিয়ে সাজানো। একটা চোখ বন্ধ করে ভেবে দেখো, একটা চিত্রের কথা আমরা কল্পনা করতে পারি। এখানে আমরা এটাকে ইমেজারি বলতে পারি। হাইপারবোলা, হাইপারবোলা মানে কিছু বাড়িয়ে বলা। যেমন এখানে একটা 1,000 লোক আসছে, আমি বললাম হাজার হাজার লোক আসছে। এই যে যে বাড়িয়ে যেটা বলি, এটাকে হাইপারবোল বলা হয়। তো এই কবিতা এখানে বলছে অল দ্য ওয়ে লাইক ম্যাড, হচ্ছে পাগলের মতো পুরো রাস্তায় গোলাপে ভরা। দেখা গেল গোলাপ কয়েকটা গোলাপ ছড়াচ্ছে, কিন্তু লেখক এইভাবে বলতেছে যে সমস্ত রাস্তায় খালি গোলাপ আর গোলাপ। তো এটাকে আমরা বলতে পারি হাইপারবোল। দেন আছে টেম্পোরাল রেফারেন্স, মানে কোনো একটা কালের স্মৃতি বর্ণনা করা। ধরেন এখানে লেখক বলছে যে এক ইয়ার এগো অন দিস ভেরি ডে, এই 1 বছর আগে আমি এই ঘটনাটা সাথে শেয়ার করছে, যে 1 বছর আগে তার স্মৃতিচারণ করছে। তখন এটাকে আমরা লিটারেচার ভাষায় কি বলতে, টেম্পোরাল রেফারেন্স বলতে পারি। এরপর আমরা চলে যাই দ্বিতীয় স্ট্যান্জা। দ্বিতীয় স্ট্যান্জা লাইনটা কি আছে দেখো। The air broke into mist with bells. The old walls rocked with the crowds and cries. Had I said, good folks, may noise repels, but give me your son from yonder skies. They had answered, and afterward, what else? এখানে যদি আমি রাইম স্কিমটা ধরি, দেখো বেলস, বেলসকে আমরা ধরবো নতুন, যেহেতু স্টার আবার নতুন করে ধরবো, বেলসকে ধরলাম এ, ক্রাইস ধরলাম বি, রিপেলস বেলসের সাথে মিল আছে এ, স্কাইস ক্রাইসের সাথে মিল আছে দিলাম বি, এলস আবার এস বেলসের সাথে মিল আছে এ। তাহলে এখানে রাইম স্কিমটা কি দাঁড়াচ্ছে, এ বি, এ বি, এ। আগের স্ট্যান্সা কিন্তু এরকমই ছিল, খেয়াল করে দেখ। এখানে আমরা নতুন ওয়ার্ডের মধ্যে কি কি পাচ্ছি, রিপেলস, রিপেলস মানে বিরক্ত করা। মিস্ট, মিস্ট মানে হচ্ছে কুয়াশা। রকড মানে এমনি পাথর বোঝায়, এখানে আছে ভার বেশি ইউজ করা আছে, দোলা। ক্রাউড তো আমরা জানি ভিড়, ক্রাই জানি, ফোক মানে লোকজন, মেয়ার মানে অনলি। রিপেলস বলেছি। সান ফ্রম ইয়ন্ডার স্কাইস মানে দূরের আকাশের সূর্য। আমরা জেনারেলি কিন্তু স্কাইকে প্লুরাল ফর্ম ব্যবহার করি না, কিন্তু এখানে কবি ব্যবহার করেছেন। আনসারটা আর বাকি শব্দগুলো আমরা দেখবো সবগুলো জানা আছে। তাহলে আমরা যদি লাইন বাই লাইন মিনিং করার চেষ্টা করি। দ্য এয়ার ব্রোক ইনটু মিস্ট উইথ বেলস, অর্থাৎ এখানে চারদিকে যে ঘন্টার ধ্বনি হচ্ছে, সেই ঘন্টার ধ্বনিটা একটা বাতাসের সঙ্গে ধোয়া হয়ে ধোঁয়ায় মিশে গেল। বাতাসের সঙ্গে কি হচ্ছে, বাতাসের সাথে ধোঁয়ায় মিশে গেল। মানে এখানে একটা ওই শব্দগুলো চারদিকে এসে একটা রহস্যময় একটা পরিবেশ সৃষ্টি করছে, মানুষের গম গম আওয়াজ হচ্ছে চারদিকে। দ্য ওল্ড ওয়ালস রকড উইথ দ্য ক্রাউডস এন্ড ক্রাইস। ওল্ড ওয়ালস মানে প্রাচীরগুলো, পুরাতন প্রাচীরগুলো দুলছে বিভিন্ন ভিড়, চিৎকার, চিল্লাচিল্লিতে। হ্যাড আই সেড, আমি যদি তখন বলতাম, দ্য গুড ফোকস মেড নয়েজ রিপেলস। এ গুড, গুড ফোকস মানে এ ফোক, হে লোকজন, হে ভদ্রলোকেরা, যে শুধুই মেয়ার নয়েজ রিপেলস, শুধু কোলাহলী বিরক্তিকর। কিন্তু বাট গিভ মি ইউর সান ফ্রম ইন্টার স্কাইস, কিন্তু গিভ মি ইউর সান, কিন্তু তারা আমাকে কি করছে, তাকে দাও আমাকে তোমাদের সেই আকাশের সূর্য এনে দাও। গিভ মি ইউর সান ফ্রম ইন্টার স্কাইস, যদি এই কথাটা বলতাম, দ্যাট আনসার, তারা বলতে আফটারওয়ার্ড হোয়াট এলস, তারপর, তারপর কি, মানে তারা কবিকে বা এই প্যাট্রিয়টকে খুব ভাবে পছন্দ করতেছে, যে সে যা বলবে তাই শুনতেছে, বলছে তুমি যা চাও আমরা তাই এনে দেবো, এরপর কি, এরপর কি, এভাবে করে বলা হচ্ছে। এরপর আমরা এখানে কি কি আছে, ফিগার অফ স্পিচ আছে, পার্সনিফিকেশন আছে, ইমেজারি আছে, হাইপারবোলা আছে, এবং অ্যাপোস্ট্রোফ আছে, সরাসরি একটা সম্বোধন করা হয়েছে। পার্সোনেশন কিভাবে হলো, যে ইয়ারটা কেমন ভাবে দেখানো হয়েছে, মনে হচ্ছে যে একটা মানুষের মতো আচরণ করছে। ইমেজারি তো আমরা আগেই বলছি চিন্তা করছে, হাইপারবল বাড়িয়ে বাড়িয়ে বলা হয়েছে। অ্যাপোস্ট্রোফ আছে যে গুড ফোকসদের সম্বোধন করছে। এরকম প্রতি প্যারায় আছে, আমরা প্রতি প্যারায় আর আলোচনা করবো না, একবারে কবিতার শেষে কি কি ফিগার অফ স্পিচ সেগুলো আমরা আলোচনা করবো। এরপর আমরা চলে আসি থার্ড প্যারা, থার্ড প্যারা সরি স্ট্যান্ডার্ড।
Alag, it was I who lived the sun to give it my loving friends to keep. Not man could to have I left undone. And you see my harvest, what I reap, this very day, now a year is run. এখানে যদি আমরা রাইম স্কিমটা ধরি, দেখো সান, সানকে ধরলাম আমরা এ, হিপকে ধরলাম বি, আন্ডান, সান আন্ডান, তাহলে এ, হিপ রিপ, এটাকে ধরলাম বি, রান আবার এ, এখানে ওই জন্য কি হলো, এ বি, এ বি, এ। কারণ আমরা যদি এখানে নতুন শব্দ কি কি আছে, বেশি শব্দ, লিফট এট দ্য সান, সূর্যের দিকে ঝাঁপ দেওয়া, লিফট এট দ্য সান। নট মানে কিছুই নয়, নেগেটিভ শব্দটা বোঝাচ্ছে। তাহলে অ্যালাক মানে কষ্ট পা, দুঃখ হয়, এরকম ধরনের বোঝাচ্ছে, আহ বা আহ প্রকাশ পাবে, যে অ্যালাক, ইট ওয়াজ আই হু লিফট দ্য সান। আমি সেই ব্যক্তি, যদি সূর্যের দিকে, আমি কি করেছিলাম, আর কবিতার স্মৃতিচারণ করতেছি যে সে কি কি কাজ করেছে এই দেশের জনগণের জন্য, যে আমি সেই ব্যক্তি যে সূর্যের দিকে ঝাঁপ দিয়েছিলাম, মানে অসাধ্য সাধন করেছিলাম, টু গিভ ইট মাই লাভিং ফ্রেন্ডস টু কিপ, যাতে আমার প্রিয় বন্ধুদের জন্য আমি কিছু রাখতে পারি। নট ম্যান কুড ডু হ্যাভ আই লেফট আনডান, মানে মানুষ যা যা করতে পারে তার কোনো কিছু আমি করার বাকি রাখি নাই। এই নটটা নেগেটিভ বলতেছে, আই লেফট আনডান, কোনো কিছুই বাকি রাখি নাই। নট ম্যান ক্যান ডু হ্যাভ, মানুষ যা যা করতে পারতো তা সব কিছুই আমি করেছি, কোনো কিছু বাকি রাখি নাই। এন্ড ইউ সি মাই হারভেস্ট হোয়াট আই রিপ, এবং তুমি দেখো আমার ফসলগুলো, আমি কি ফসল কেটে এনেছি, আর আমি কি সফলতা এনেছি। দিস ভেরি ডে, নাও ইয়ার ইজ রান, এই দিন এটা এখন 1 বছর চলে গিয়েছে। এখন আমরা 4 নম্বর স্ট্যান্জা আছি। 4 নম্বর স্ট্যান্জা কি আছে লেখা, There's nobody on the housetops now, just a pulsate, few at the windows shade, for the best of the sight is all allow at the Shamble's gate, or better yet, by the very scaffold's foot I tore. এখানে আবার এখন কবি বর্তমান অবস্থার কথা বর্ণনা করতেছে। আগের গুলো ছিল তার আগের 1 বছর আগের বর্ণনা, এবার বর্তমান অবস্থা কি আছে। এটা আমরা যদি এমএসপি থেকে নাও, নাও কে ধরলাম এ, তারপর হচ্ছে সেট, সেট কে ধরলাম আমরা বি, অ্যালাউ নাও এর সাথে মিল আছে তাহলে এ, সেটের সাথে মিল আছে ইয়েট, এটা আবার বি, নাও এর সাথে মিল আছে থ্রো, এটা আবার হবে এ, তাহলে এ বি, এ বি এ। এখানের ওয়ার্ড গুলোকে আমরা যদি ধরি, কি কি ওয়ার্ড আছে দেখো এখানে একটু। নোবডি আমরা জানি সকলেই, হাউস টপস বাড়ির ছাদ, পালসিয়েট ফিউ মানে কিছু দুর্বল, কিছু ব্যক্তি যারা নড়াচড়া করতে পারে না, অক্ষম কিছু ব্যক্তি এরকম। আর ফিউ মানে অল্প কিছু। উইন্ডো সেট জানালায় বসা আছে, বেস্ট অফ দ্য সাইড সবচেয়ে ভালো দৃশ্য। ওয়াল এলাও সকলেই মানে, সকলেই স্বীকার করে। শ্যাম্পেলস গেট একটা পরিচিত কোনো একটা রাস্তা বা কোনো স্থান বোঝাচ্ছে। বেটার ইয়েট মানে আরো ভালো। স্ক্যাফোল্ডস ফুড মানে ফাঁড়ির পায়, ফাঁড়ি বলতে যেখানে শাস্তিটা দেওয়া হবে, মানে ওই বর্তমান প্যাট্রিয়টকে শাস্তি দেওয়ার জন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেই যে জায়গাটা নিয়ে যাওয়া হচ্ছে সেই জায়গার কাছে। আই ট্রো, ট্রো মানে হচ্ছে আমি মনে করি, এটা হচ্ছে মূলত আগে ব্যবহার করতে, আই থিঙ্ক, ওই আই থিঙ্কটাকে বলা হয় ট্রো। এখন আমরা লাইন বাই লাইন দেখি। কি বলা হয়েছে, দেয়ার ইজ নোবডি অন দ্য হাউস টপস নাও, এখন আর বাড়ির ছাদে আর এখন কেউ নেই, মানে আগে যে হাজার হাজার লোক ভিড় করছিল, এখন সেরকম আর লোকজন নেই। জাস্ট আ পেলসিড ফিউ, পেলসিড ফিউ এট দ্য উইন্ডো সেট, কিছু অল্প কিছু লোক, অক্ষম ব্যক্তি জানালায় বসে আছে। দ্য বেস্ট অফ দ্য সাইট ইজ, তাদের কাছে ভালো দৃশ্য হচ্ছে, সকলে স্বীকার করছে যে শ্যাম্বেলস গেটে ওই জায়গাটা, অথবা আরো ভালো হচ্ছে কোথায়, যেখানে আমাকে শাস্তি দেওয়া হবে যে শাস্তি জায়গাটা, তার কাছাকাছি আমার কাছে মনে হয় ওই জায়গায় লোকজন ভিড় করছে। এখন আর বাড়ির ছাদে বা আশেপাশে নাই, জানালাতে 2-1 জন লোক হালকা করে দেখতেছে। এবার আমরা 5 নম্বর পয়েন্টে যাই। 5 নম্বর প্যারা স্ট্যান্জা, I go in the rain and more than needs, a robe cuts both my wrist behind, and I think by the feel my forehead bleeds, for they fling whoever has a mind, stones at me for my years misdeeds। এখানে যদি রাইম স্কিম ধরি, নিডস ফর এ, behind ধরলাম বি, লিডস এ, মাইন্ড behind মাইন্ড এটা বি, দেন মিসডিডস ব্লিডস এটা এ, তাহলে এ বি, এ বি এ। এখানে আমরা কিন্তু আগের মতোই মিল বিন্যাস পেলাম। এখানে ওয়ার্ড মিনিং গুলো কি কি আছে, গো ইন দ্য রেইন মানে বৃষ্টিতে যাওয়া,
মোর দ্যান নিডস, প্রয়োজনের চেয়ে বেশি, রোপ দড়ি, হার্টস বোথ মাই রিস্ট বাইন, মানে পিছনে আমার রিস্ট কবজিতে কাট হয়ে যাচ্ছে, কাটার দাগ হচ্ছে, এখানে মানে বুঝেছে নির্যাতন বা শারীরিক কোনো একটা আঘাত, তার মানে হাতটা বাঁধা আছে এটা বুঝেছে। ফোরহেড ব্লিড, কপাল দিয়ে রক্তাক্ত, রক্ত পড়ছে, ফিলিং মনে করছে ছুড়ে মারা, হুইএভার হ্যাজ এ মাইন্ড, মানে যে কেউ ইচ্ছুক, যার ইচ্ছা মনে হচ্ছে, স্টোনস পাথর, ইয়ার্স মিসড ইট, মানে বছরের যে একটা দোষ ত্রুটি হয়েছে সেটা। এখন আমরা লাইন বাই লাইন যাই। আই গো ইন দ্য রেইন অ্যান্ড মোর দ্যান নিডস, আমি কি যাচ্ছি, আমি বৃষ্টির মধ্যে এগিয়ে যাচ্ছি, অ্যান্ড মোর দ্যান নিডস মানে প্রয়োজনের থেকেও বেশি কিছু, যে আমি বৃষ্টিতে যাচ্ছি, যা আর যা প্রয়োজন তার থেকেও বেশি। এই রোপ স্কার্টস বোথ মাই রিস্ট বিহাইন্ড, আমার পিছনে হাত দুটি বাঁধা, আই থিঙ্ক আমার মনে হচ্ছে বাই দ্য ফিল ফর ইটস ব্লিড, কেউ কেউ হয়তো বা আমার কপাল থেকে রক্ত ঝরছে, ফর দ্য ফিলিং, কারণ কি তারা হয়তো বা কিছু ছুটছে, হুয়েভার ইজ মাইন্ড, যার যেটা মন চাচ্ছে। স্টোনস এট মি ফর মাই ইয়ার্স মিসডিড, এই এক বছরের দোস্তির কারণে আমাকে তারা কি করছে, পাথর নিক্ষেপ করছে। মানে এই ব্যক্তি একসময় বিশাল সুনামের ছিল, লোকজন তাকে খুব প্রশংসা করতো, আর এই ঠিক এক বছর পরে এসে ওই লোকগুলোই তাকে কি করছে, তাকে পাথর নিক্ষেপ করছে, তার হাতটা পিছনে পাচ্ছে, তাকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। কিন্তু ইনি মনে করে যে ইনি কোনো অন্যায় করেনি, কিন্তু তার উপর জনগণ অন্যায় করতেছে, তাকে ভুল বুঝতেছে। তাহলে এবার আমরা বলছি লাস্ট স্ট্যান্জা অফ দিস পোয়েম, সিক্স স্ট্যান্জা। Thus I entered and thus I go. In such times, people have dropped down dead, paid by the world. What dost thou owe me? God might question, now list instead. 'Tis God shall repay, I am safer so. এটা যদি আমরা আরবিসকে মিলাই, গো, গতে গেছে এ, ডেট বি, ও এ, ইনস্টিড বি, সো এ, তাহলে এখানে হচ্ছে এ বি, এ বি এ, তাহলে টোটাল রাইম স্কিমটা আমরা সব স্ট্যান্জাকে একই রকম পেলাম, এ বি, এ বি, এ। এখানে অন্য নোটের মধ্যে গেছে এন্টার্ড, প্রবেশ করা, ট্রাম্পস, বিজয়, ড্রপড ডাউন ডেড, হঠাৎ মারা যাওয়া, পেইড বাই দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর দ্বারা পুরস্কৃত, জাস্ট দ্য ওয়ে, তুমি ঋণী কি? গড মাইট কোয়েশ্চেন, মানে ঈশ্বর প্রশ্ন করতে পারতেন, সম্ভাবনা, মাইট কোয়েশ্চেনকে ভার বেশি ইউজ করছে, ইনস্টেড পরিবর্তে, গড শ্যাল রিপে, মানে ঈশ্বরই আমাকে প্রতিদান দিবেন, সেফার সো মানে আরো বেশি নিরাপদ মনে হয়। তাহলে এটার যদি আমরা লাইন বাই লাইন যাই, দাস আই এন্টার্ড, দাস আই গো, কিন্তু আমি এভাবেই প্রবেশ করেছি, আমি এভাবেই আছি, এভাবেই যাচ্ছি। ইন সাস্টেন্স, ওই বিজয়ের বেশে, পিপল হ্যাভ ড্রপ ডাউন ডেড, লোকজন আমাকে কি করতে পারে, পিপল হ্যাভ ড্রপ ডাউন ডেড, মানে এমন একটা বিজয় উদযাপনে যাচ্ছি যে মানুষ মারা পড়েছে, এরকম একটা মনে হচ্ছে। পেইড বাই দ্য ওয়ার্ল্ড, যেটা আমাকে বিশ্ববাসী দিয়েছে। হট ডাস্ট দ্য ও, আমি যে ঋণী থাকবো, হট ডাস্ট মানে হট ডিউ, এরকম বুঝাচ্ছে। হট ডিউ মানে ঈশ্বর আমাকে প্রশ্ন করতে পারে যে হট ডু মি, যে আমার থেকে তুমি কি পাও। গড মাইট কোশ্চেন, ঈশ্বর হয়তো এই কোশ্চেন করতে পারে, নাম ইনস্টেটের পরিবর্তে ইটস গড শ্যাল রিপে, ঈশ্বর আমাকে কি করবেন, প্রতিদান দিবেন। আই এম সেভার সো, সেখানে আমি কি করব, আমি নিরাপদ থাকবো। তা এই হচ্ছে কবিতার আমাদের লাইন বাই লাইন মিনিংটা ছিল। এখন এটাকে যদি আমরা টোটাল সামারিটা আমরা একটু বলার চেষ্টা করি, কবিতা কি ঘটেছিল। আ ইয়ার এগো, এক বছর আগে, পিপল লাভড দ্য প্যাট্রিয়ট, লোকজন কি করতো, এই দেশপ্রেমিককে পছন্দ করতেন। হি এন্টার্ড দ্য সিটি লাইক এ হিরো, তিনি শহরে পৌঁছেছিলেন একজন হিরোর মতো। দ্য স্কাই ওয়াজ ফুল অফ ফ্ল্যাগস এন্ড ফ্লাওয়ার্স, আকাশে অনেক পতাকা ছিল, ফুল ছিল। পিপল আর চিয়ারিং ফর হিম এভরিওয়ার, লোকজন কি করতো, তার জন্য সকলে উৎফুল্লতা দেখাচ্ছিল, হাত তালি দিচ্ছিল। চার্চ বেলস আর রিংিং, গির্জার ঘন্টা ধ্বনি বাজতেছিল। এভরিওয়ান ওয়েলকাম হিম উইথ গ্রেট জয়, প্রত্যেকে তাকে আনন্দের সাথে ওয়েলকাম জানাচ্ছিল। হি হ্যাড ডান সামথিং ব্রেভ বাট ইম্পর্টেন্ট ফর দ্য কান্ট্রি, সে মহৎ কিছু বা দেশের জন্য ভালো গুরুত্বপূর্ণ কিছু করেছে। দ্য পিপল আর থ্যাঙ্কফুল অ্যান্ড গেভ হিম এ লট অফ রেসপেক্ট, লোকজন তাকে অনেক ধন্যবাদ দিয়েছে, অনেক সম্মান দিয়েছিল। দে থট হি ওয়াজ সেভিয়ার, তারা ভেবেছিল সেই তাদের ত্রাণকর্তা, রক্ষাকর্তা। হি ফেল্ট প্রাউড অ্যান্ড হ্যাপি, সে খুব গর্ব অনুভব করেছিল, সুখ অনুভব করেছিল। বাট নাও এভরিথিং হ্যাজ চেঞ্জড, কিন্তু এখন সবকিছু পরিবর্তন হয়ে গেছে। আফটার জাস্ট 1 ইয়ার, এক বছরের মধ্যে দ্য সেম পিপল হেট হিম, ওই লোকগুলোই তাকে ঘৃণা করছে, ঘৃণা করছে। দে সে হি ইজ এ ট্রেইটর, তারা তাকে বলছে যে তিনি বিশ্বাসঘাতক। নোবডি চেয়ার্স ফর হিম নাও, কেউ তাদেরকে আর চেয়ার করছে না তাকে আর।
দ্য স্ট্রিটস আর এমটি অ্যান্ড কোয়াইট, রাস্তাগুলো এখন চুপচাপ শুনশান নীরব। ইজ বিং টেকেন থ্রু দ্য সিটি, তাকে শহর থেকে নিয়ে যাওয়া হচ্ছে, বাট নট লাইক এ হিরো, এখন আর হিরোর মতো নয়। নাও ইজ হ্যান্ডস আর টাইড বিহাইন্ড হিম, এখন তার হাতগুলো পিছনে বাঁধা আছে। দ্য রোপ ইজ হার্টিং হিম, দড়িটা তাকে কষ্ট দিচ্ছে, যে যে দড়িটাতে তাকে বাঁধা আছে। পিপুল আর স্ট্যান্ডিং অন রোপস, লোকজনগুলো ছাদে দাঁড়িয়ে আছে, নট টু ওয়েলকাম হিম, তাকে ওয়েলকাম করার জন্য, বাট টু থ্রো স্টোনস, পাথর নিক্ষেপের জন্য। ইজ ব্লিডিং অ্যান্ড উইক, তার রক্ত ঝরছে, দুর্বল অনুভব হচ্ছে। হি ওয়াজ স্লোলি টু হিজ ডেথ, আস্তে আস্তে মৃত্যুর দিকে সে এগিয়ে যাচ্ছে। হি ডাজ নট আন্ডারস্ট্যান্ড হাউ থিং চেঞ্জ সো ফাস্ট, সে বুঝতে পারছে না কত দ্রুত, এত দ্রুত কেন এইভাবে পরিবর্তন হলো। দ্য সেম ক্রাউড দ্যাট প্রেইজড হিম নাও ওয়ান্টস হিম টু ডাই, যে ক্রাউড একসময় তাকে প্রেইজ করেছিল তারাই এখন চাচ্ছে তাকে মৃত্যু দিতে। হি ফিল স্যাড বাট কাম, সে খুব দুঃখ অনুভব হচ্ছে কিন্তু শান্ত ছিল। স্টিল হি বিলিভস ইন গড, এখনো তার ঈশ্বরের প্রতি বিশ্বাস আছে। হি থিংস গড নোজ দ্য ট্রুথ, তিনি বিশ্বাস করেন ঈশ্বর সত্যটা জানেন। মেবি পিপল আর রং, সম্ভবত লোকজন ভুল হচ্ছে, বাট গড সিজ হিজ হার্ট, ঈশ্বর তার অন্তরের অবস্থা জানেন। হি হোপস দ্যাট ইন হেভেন, তিনি আশা করেন স্বর্গে তিনি প্রতিদান পাবেন। হি উইল বি রিওয়ার্ডেড, তাকে পুরস্কৃত করা হবে। পিপল পানিশ হিম, লোকজন তাকে কেন শাস্তি দিবে। সো গড উইল ফরগিভ হিম হিয়ার, তাহলে কি করবে, ঈশ্বর তাকে ক্ষমা করে দিবেন। ইন দ্য এন্ড দ্য প্যাট্রিয়ট হ্যাজ ফেইথ, অবশেষে প্যাট্রিয়টের একটা বিশ্বাসটা ছিল সেটা বোঝা গেল। ইভেন ইফ দ্য ওয়ার্ল্ড ইজ আনফেয়ার, যদি ওয়ার্ল্ড যদি আনফেয়ার হয়, গড উইল ডু জাস্টিস, ঈশ্বর কি করবেন, ন্যায় বিচার করবেন। হি ওয়াকস অন ব্রেভলি, হোপিং ফর পিস আফটার ডেথ, তিনি সাহসিকতার সাথে হেঁটে যাচ্ছেন, তিনি আশা করছেন মৃত্যুর পরে তিনি শান্তি পাবেন। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো, আমরা আগামীতে অন্য কোনো একটা ভিডিও ক্লাস নিয়ে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকো, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।